সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এডুকেট স্টাডি পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের মূল বিষয় হলো প্লেটোস থিওরি অফ মিমেসিস। আজকে তার উপরেই আলোচনা করা হবে। সো লেটস বিগিন। প্লেটোস থিওরি অফ মিমেসিস. So Plato's theory of mimesis is one of the most important concept in classical literary criticism. অর্থাৎ ক্লাসিক্যাল লিটারারি ক্রিটিসিজমের মধ্যে প্লেটোর যে থিওরি অফ মিমেসিস আছে, এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। দ্য ওয়ার্ড মিমেসিস মিন্স ইমিটেশন। এই মিমেসিস কথার অর্থ হলো ইমিটেশন, আর ইমিটেশন মানে হলো নকল বা বলতে পারো কপিং। ওকে, সো এই যে ওয়ার্ডটা আছে, ইমিটেশন ওয়ার্ডটা আছে, সেই ইমিটেশনটা নেওয়া হয়েছে গ্রিক ওয়ার্ড থেকে, এটা মনে রাখবে। প্লেটো এক্সপ্লেন হিজ থিওরি মেনলি ইন দ্য রিপাবলিক। সো প্লেটোর একটা গ্রন্থ ছিল, সেটা হলো দ্য রিপাবলিক গ্রন্থ। এই যে তার যে দ্য রিপাবলিক গ্রন্থটা আছে, সেই রিপাবলিক গ্রন্থের মধ্যে তিনি থিওরি অফ মিমেসিসের কথা তিনি ব্যাখ্যা করেন, যেখানে তিনি বলেছেন, ডিসকাস করেছেন নেচার অফ রিয়েলিটি, আর্ট অ্যান্ড ট্রুথ। এটা নিয়ে তিনি ডিসকাস করেন। অ্যাকর্ডিং টু প্লেটোর মতে আর্ট ইজ ইমিটেশন। আর্ট হলো একটা ইমিটেশন, আর আমি বললাম ইমিটেশন মানে কপি করা। হ্যাঁ, অ্যান্ড বিকজ ইট ইমিটেটস দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড, এটা যেহেতু ইমিটেটস করে কাকে, ফিজিক্যাল ওয়ার্ল্ডকে, হুইচ ইজ ইটসেলফ অ্যান ইমিটেশন অফ দ্য আইডিয়াল ওয়ার্ল্ড, আর্ট ইজ টুয়াইস রিমুভ ফ্রম দ্য ট্রুথ। আচ্ছা, এখানে আইডিয়াল ওয়ার্ল্ড বলতে কী বোঝানো হয়েছে? আইডিয়াল ওয়ার্ল্ড হলো যে অ্যাকচুয়াল ওয়ার্ল্ড, বা বলতে পারো ট্রুথ। কিসের ট্রুথ? নেচার, প্রকৃতি। সেই প্রকৃতির যে ধারণা, যে আইডিয়া, সেটাই এখানে বলা হয়েছে আইডিয়াল ওয়ার্ল্ড বলতে। তিনি প্লেটো তার রিপাবলিক গ্রন্থের মধ্যে তিনি এই যে থিওরি অফ মিমেসিসটা বর্ণনা করেছেন, তার কনসেপ্টটা বর্ণনা করেছেন। সেই কনসেপ্টটা বর্ণনা করতে গিয়ে তিনি একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। সেই উদাহরণটা কিসের উদাহরণ? সেটা হলো একটা কার্পেন্টার পেইন্টারের উদাহরণ। তিনি বলেছেন যে আইডিয়াল ওয়ার্ল্ড মানে এই যে নেচারের যে আইডিয়াটা আছে, নেচার থেকে কোনো কিছু একটা আইডিয়া যখন আমরা বড় করি বা আমরা ইমিটেটস করি, সেটা যখন কি হয়, সেটা যখন কেউ ইমিটেটস করে, ফর এক্সাম্পল হিসেবে আইডিয়াল ওয়ার্ল্ড থেকে একটা কার্পেন্টার যখন ভাবলো যে সে একটা চেয়ার বানাবে, সে একটা চেয়ার তৈরি করবে, তখন সে কী করলো, সেই আইডিয়াল ওয়ার্ল্ড থেকে কিন্তু চেয়ারের ধারণাটা সে নিয়ে কিন্তু সে এটাকে ফিজিক্যাল শেপ দিল, একটা চেয়ারের ফিজিক্যাল শেপ দিল। যখন সে এই চেয়ারটার ফিজিক্যাল শেপ দিল, সেই কার্পেন্টারটাকে দেখে এবার যদি একটা পেইন্টার মনে করে যে সে একটা চেয়ার পেইন্ট করবে, তখন কিন্তু সে কি করবে, ওই পেইন্টারের আইডিয়াল ওয়ার্ল্ড থেকে যেটা নিয়েছে, যে চেয়ারটা নিয়েছে, সেটা অনুযায়ী কিন্তু সে ইমিটেট করে কিন্তু সে তার যে পেন্টিংটা সে শেষ করবে, সম্পূর্ণ করবে। ঠিক আছে, সো এখানে প্লেটো কী করেছে, প্লেটো বলেছে যে এই আইডিয়াল ওয়ার্ল্ড থেকে যখন একটা কার্পেন্টার তার ফিজিক্যাল শেপ দিয়ে চেয়ারটা বানিয়েছে, এবং সেই কার্পেন্টার থেকে যখন আইডিয়াটা নিয়ে যখন একটা পেইন্টার পেইন্ট করলো, একটা চেয়ার পেইন্টিং করলো, ঠিক আছে, সো এখানে কিন্তু দুইভাবে কিন্তু সেটা রিমুভ হয়েছে সে আইডিয়াল ওয়ার্ল্ড বা ট্রুথ থেকে। ঠিক আছে, এটাই কিন্তু তিনি বুঝিয়েছেন হুইচ ইজ ইটসেলফ অ্যান ইমিটেশন অফ দ্য রিয়েল ওয়ার্ল্ড বা আইডিয়াল ওয়ার্ল্ড, আর্ট ইজ টুয়াইস রিমুভ। এখানে আর্টটা কয়বার রিমুভ হয়? এখানে দুইবার রিমুভ হয়। একটা হলো কি, এই আইডিয়াল ওয়ার্ল্ড থেকে যখন একটা কার্পেন্টার একটা চেয়ার তৈরি করলো, সেই চেয়ারটা তৈরি করার সময় একবার রিমুভ হলো। তারপরে সেই কার্পেন্টার থেকে যখন একটা পেইন্টার পেইন্টিং করলো, এবং তখনও কিন্তু সেই রিয়েল আইডিয়াটা কী করলো, মুছে তারপরে কিন্তু আরেকটা তৈরি হলো। এবার মনে করো, আমি একদম সিম্পলভাবে একটা এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরছি। জাস্ট ইমাজিন করো যে একটা পয়েট, সে তার দুঃখের কবিতা লিখবে। ঠিক আছে, সো সে যখন দুঃখের কবিতাটা লিখবে, তার জীবনের মধ্যে যা কিছু ঘটছে, সে আইডিয়াল ওয়ার্ল্ড থেকে সে কী করলো, ইমিটেটস করে সেটা একটা কবিতার আকারে সে প্রকাশ করলো। ঠিক আছে, সে যখন কবিতার আকারে বিভিন্ন ছন্দ দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে সে বিভিন্ন পোয়েটিক ডিভাইস ইউজ করে সে এটা লিখলো, তখন কিন্তু আমরা পাঠকরা যারা আছি, তারা কিন্তু এই কবিতাটা পড়লাম। সো আমরা যখন এই কবিতাটা পড়লাম, হয়তোবা আমরা প্রপারলিভাবে আমরা সেই পয়েটের সম্পর্কে জানতে পারলাম না। পয়েট যেটা ফিল করলো, সেই পয়েট যেটা ফিল করেছিল,
যেরকম কষ্ট দুঃখ সাফারিংটা ফিল করেছিল সেটা সেই পয়েটটা যখন তার কবিতায় লিখতে গিয়েছিল তখনও কিন্তু একবার কিন্তু রিমুভ হয়েছে, তার মানে যে মানে ট্রুথটা সে সত্যিটা কিন্তু একবার রিমুভ হয়েছে, ঠিক আছে। সে কিছু কিছু জিনিস কনসেপ্টটা মানে সে কিছু কিছু কনসেপ্ট এই কবিতার মধ্যে দিয়ে দিল, আবার কিছু কিছু কনসেপ্ট সে দেয়নি, ঠিক আছে। কবি যখন তার রিয়েল ওয়ার্ল্ড থেকে যখন আমাদেরকে সেটা লিখে বলল সেটা হয়তো বা কিছু কিছু রিমুভ হয়েছে, ঠিক আছে, মানে যে বাস্তবতা আছে বা সত্যিকারের যে জিনিসটা থেকে কিছুটা রিমুভ হয়েছে। তারপরে যখন আমরা পড়লাম আমরা হয়তো বা আরেকটু কী করলাম, আরেকটু কম বুঝলাম, ঠিক আছে। সো এরকম করে 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 কিন্তু এরকম করে করে কিন্তু দুইবার রিমুভ হয়েছে, ঠিক আছে। এটাই প্লেটো বলেছিল যে আর্ট ইজ টুয়াইস রিমুভ ফ্রম ট্রুথ। ওকে, সো প্লেটোস ফিলোসফি ইজ বেসড অন হিজ থিওরি অফ ফর্ম। সো প্লেটোর যে ফিলোসফিটা আছে সেটা কিসের উপরে বেস্ড করে লেখা, সেটা থিওরি অফ ফর্মের উপরে বেস করে লেখা, সেটা থিওরি অফ ফর্মের উপরে বেস করে লেখা। হি বিলিভস দ্যাট দ্য আলটিমেট রিয়েলিটি এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড অফ ফর্ম অর আইডিয়াস। তিনি বিশ্বাস করেন যে আলটিমেট যে রিয়েলিটিটা আছে সেটা এক্সিস্ট করে বা এই পৃথিবীতে আছে, কিসের ভিত্তিতে আছে, ফর্ম অর আইডিয়ার ভিত্তিতে আছে, ঠিক আছে, যেটাকে বলা হয়েছে ট্রুথ বা বলতে পারো যে আইডিয়াল ওয়ার্ল্ড, ঠিক আছে। দিস ফর্মস আর ইটার্নাল, আর এই যে ফর্মটা আছে সেটা কি ইটার্নাল আছে, পারফেক্ট, তারপরে অ্যান্ড আনচেঞ্জিং, যেটা কোনো চেঞ্জেবল না, ঠিক আছে। ফর এক্সাম্পল দেয়ার ইজ এ পারফেক্ট ফর্ম অফ এ ব্যাড। সো আমি যে একটু আগে যে তোমাদেরকে একটা কার্পেন্টারের উদাহরণ দিয়েছিলাম বা এখন যে একটা কবিতার উদাহরণ দিয়েছিলাম, সো এটার মতোই তিনি কি করেছেন, একটা ব্যাডের উদাহরণ দিয়েছে। এখানে তুমি চেয়ারও লিখতে পারো, চেয়ারের উদাহরণ হিসেবেও তুমি বলতে পারো। যেরকম তিনি এক্সাম্পল হিসেবে তিনি কি বলেছেন যে দেয়ার ইজ এ পারফেক্ট ফর্ম অফ এ ব্যাড, একটা পারফেক্ট ফর্ম হিসেবে একটা ব্যাডের কথা তিনি উল্লেখ করেন বা ব্যাড দিয়ে তিনি কি করেছেন, তিনি এক্সাম্পল দিয়েছেন ইন দ্য আইডিয়াল ওয়ার্ল্ড। সো আইডিয়াল ওয়ার্ল্ডের মধ্যে তিনি ব্যাডকে নিয়ে একটা এক্সাম্পল দিয়েছেন। দ্য ফিজিক্যাল ব্যাড, এই যে ফিজিক্যাল শেপে যে করা হয়েছে, কার্পেন্টার যে যখন নাকি ফিজিক্যাল শেপ দিল ব্যাডটার, হ্যাঁ, মানে বিছানাটার, মেড বাই এ কার্পেন্টার ইজ অনলি অ্যান ইমপারফেক্ট কপি অফ দ্যাট আইডিয়াল ফর্ম। আচ্ছা, এই যে এখানে কি বলা হয়েছে, এই যে মনে করো যে কার্পেন্টার সে একটা ব্যাট তৈরি করবে, ঠিক আছে। সো সে যখন একটা ব্যাট তৈরি করবে, সে যখন এটা প্রকৃতি থেকে সে ভাবলো যে কীভাবে ব্যাটটা তৈরি করা যায়, কীভাবে ব্যাটটা তৈরি করা যায়, মানে খাটটা কীভাবে তৈরি করা যায় বা একটা চেয়ার কীভাবে তৈরি করা যায়, সে কিন্তু প্রপারলি কিন্তু সেই যেটা থিঙ্কিং করেছে সেটা হয়তো বা সে প্রপারলি কী করতে পারেনি, প্রপারলি কিন্তু সেই শেপিংয়ে করতে পারেনি, শেপ করতে পারেনি, কিন্তু তারপরে কিছুটা সে করেছে, ঠিক আছে। সো এটা কিন্তু সে কি ইমপারফেক্টলিভাবে কিন্তু সে কপি করেছে আইডিয়াল ফর্ম থেকে, ক্লিয়ার। আবার when an artist paint a picture of the bed, সো যখন নাকি একটা পেন্টার সে কার্পেন্টারের তৈরি ব্যাডটাকে আবার পেন্টিং করবে ভাবছিল বা ভাবলো, তখন সে কী করবে, সেই অবজেক্টটাকে অনুকরণ করেই কিন্তু ইমিটেট করেই কিন্তু সে কী করবে, সেই পেন্টিং করবে। সে কিন্তু ওই আইডিয়াল ফর্ম থেকে কিন্তু এনে কিন্তু তারপরে করবে না কিন্তু, কারণ সে কার্পেন্টার থেকে অলরেডি দেখে নিয়েছে কীরকম শেপে সে ব্যাডটা হয়, এই ব্যাডটা সেই শেপ অনুযায়ী কিন্তু সে কী করবে, সে পেন্টার কী করবে, পেন্টিং করবে। সো এখানে দেখতে গেলে কি বোঝা যায় যে এই যে আইডিয়াল ফর্ম, এই যে কার্পেন্টার যে আইডিয়াল ফর্ম থেকে যে মানে জিনিসটা নিয়েছিল, আইডিয়াটা নিয়েছিল যে একটা ব্যাট তৈরি করবে, সে যখন ব্যাটটা তৈরি করলো তখন কিন্তু একবার রিমুভ হলো যে মেইন আইডিয়া থেকে, আবার কিন্তু যখন ইমিটেটস করে যখন একটা পেইন্টার সেই কার্পেন্টারের যে অবজেক্টসটাকে, ফিজিক্যাল অবজেক্টসটাকে কিন্তু ইমিটেট করলো এবং ইমিটেট করে সে পেন্টিংয়ে এটা রূপান্তরিত করলো, তখনও কিন্তু একবার কি হয়েছে, একবার রিমুভ হয়েছে। সো এই কারণেই এখানে কি বলেছে, এখানে প্লেটো বলেছে যে therefore the painting is an imitation of an imitation। হ্যাঁ, কি বলেছে যে সেই জন্যই কি বলেছে, দ্য পেন্টিং ইজ অ্যান ইমিটেশন, এই পেন্টিংটা একটা ইমিটেশন হয়েছে, একটা নকল হয়েছে বা একটা কপি হয়েছে। কিসের কপি, এটা কপি হয়েছে, মানে এই যে আইডিয়াল ফর্ম আছে সেই আইডিয়াল ফর্ম থেকে কার্পেন্টার কপি করেছে, কার্পেন্টার থেকে পেন্টার কপি করেছে। সো এই যে কপি করলো, একজনের পরে একজন কপি করলো, হ্যাঁ, সেই কারণে এখানে বলা হয়েছে যে দাস ফার রিমুভ ফ্রম দ্য আলটিমেট ট্রুথ। এভাবেই কিন্তু কি হয়, একটা ট্রুথ থেকে আরেকটা ট্রুথ কিন্তু আলটিমেটলি রিমুভ হতে থাকে, ঠিক আছে। তার জন্যই তিনি বলেছিল, এই যে ফার্স্ট প্যারাটার মধ্যে তিনি বলেছিল যে ইমিটেশন অফ দ্য আইডিয়াল ওয়ার্ল্ড আর্ট ইজ টুয়াইস রিমুভ ফ্রম দ্য ট্রুথ। দুইবার এই আর্ট হলো কি, দুইবার রিমুভ হয়ে যায় সত্য থেকে, বাস্তবতা থেকে, ক্লিয়ার।
আচ্ছা, তো কি বলা হয়েছে, প্লেটো এক্সপ্লেন্স দিস আইডিয়া উইথ দ্য এক্সাম্পল অফ এ কার্পেন্টার অ্যান্ড এ পেন্টার। একটু আগে যেটা বললাম, দ্য কার্পেন্টার মেক এ ব্যাট বাই কপিং দ্য আইডিয়াল ফর্ম ক্রিয়েটেড বাই গড। সো কার্পেন্টার কি করলো, সেই একটা যে ব্যাটটা তৈরি করেছে, সেই ব্যাটটা তৈরি করেছিল কিসের মাধ্যমে, কপিং দ্য আইডিয়াল ফর্ম। ঠিক আছে, আইডিয়াল ফর্ম থেকে কপি করে সে তৈরি করেছে সেই ব্যাটটা। ঠিক আছে, আর যেই আইডিয়াল ফর্মটা তৈরি করেছিল কে, গড সৃষ্টি করেছিল। দ্য পেইন্টার দেন পেইন্ট দ্যাট ব্যাট। আর ওই পেইন্টার কী করলো, সে যে কার্পেন্টারের যে ব্যাটটা তৈরি করেছিল, সেই ব্যাটটা থেকে সে মানে কী করেছে, কপি করে, ইমিটেটস করে সে কী করলো, সে আবার আরেকটা ব্যাট সে পেন্টিং করেছে। সো দ্য পেইন্টার্স ওয়ার্ক ইজ নট রিয়েলিটি বাট অনলি অ্যান অ্যাপিয়ারেন্স। সো এখানে কিন্তু পেন্টারের যে ওয়ার্কটা আছে সেটা কিন্তু রিয়েলিটি না, কিন্তু কারণ সে কিন্তু আইডিয়াল ফর্ম থেকে সে নেয়নি। সে কী করেছে, সে কার্পেন্টার থেকে কিন্তু ইমিটেটস করে নিয়েছে। পেন্টার পেন্টিং করেছে শুধুমাত্র অ্যাপিয়ারেন্সের ভিত্তিতে কিন্তু করেছে। ঠিক আছে, দেখার ভিত্তিতে কিন্তু করেছে। সে কিন্তু আইডিয়াল ফর্ম থেকে কিন্তু একদম অ্যাকচুয়াল জিনিসটা কিন্তু সে নেয়নি। ওকে, অ্যাকর্ডিং টু প্লেটো, আর্টিস্ট ডো নট পসেস রিয়েল নলেজ বিকজ দে ডিলস অনলি উইথ অ্যাপিয়ারেন্স। সো এখানে প্লেটো কি বলেছে, প্লেটো বলেছে যে আর্টিস্টরা আছে তারা ডো নট পসেস রিয়েল নলেজ, তারা রিয়েল নলেজটাকে কী করে না, পসেস করে না। ঠিক আছে, কারণ দে ডিলস অনলি উইথ অ্যাপিয়ারেন্স, তারা কিসের উপরে ভিত্তি করে মানে ডিল করে, তারা কিন্তু শুধু অ্যাপিয়ারেন্সের ভিত্তিতে ডিল করে, নট উইথ ট্রুথ অর রিয়েলিটি। তারা কিন্তু বাস্তবতা বা রিয়েলিটিটাকে নিয়ে কিন্তু সে ডিল করে না, বা তারা ডিল করে না। এটা কার মতে, এটা প্লেটোর মতে। দেয়ারফর আর্ট ডাজ নট লিড টু নলেজ বাট টু ইলিউশন। তার জন্য তিনি বলেছেন যে আর্টটা নলেজকে লিড করে না, এটা কি লিড করে, এটা ইলিউশন লিড করে। ক্লিয়ার? ওকে, সো তারপর দেখো, প্লেটো অলসো ক্রিটিসাইজ পোয়েট্রি অন মোরাল গ্রাউন্ড। সো এখানে কিন্তু মোরাল গ্রাউন্ড অনুযায়ী কিন্তু প্লেটো কী করেছে, প্লেটো পোয়েট্রিটাকেই অনেকটা সমালোচনা করেছে। হি আর্গিউজ দ্যাট পোয়েট্রি অ্যাপেল টু ইমোশনস রেদার দ্যান রিজন। তিনি বিশ্বাস করেন, যেহেতু তিনি ফিলোসফির উপরে বিশ্বাস করেন, তার জন্য তিনি মূল বিশ্বাস করেন লজিকের উপরে। আর পোয়েট্রি কিন্তু তার মতে পোয়েট্রি কোনো লজিকের ভিত্তিতে কিন্তু তৈরি হয় না। তিনি মনে করেন যে পোয়েট্রি শুধুমাত্র ইমোশনালের ভিত্তিতে তৈরি হয়, কিন্তু এটার মধ্যে কোনো রিজন থাকে না। ইন হিজ ভিউ, তার ভিউজ মানে তার অনুযায়ী, তার মতে তিনি যা দেখেছেন, হ্যাঁ, তার মতে দ্য সোল হ্যাজ 3 পার্ট। সোলের কয়টা পার্ট, 3টা পার্ট। ক্লিয়ার? তো তিনি কী কী দিয়েছেন, সোলের 3টা পার্ট কী কী, রিজন, স্পিরিট অ্যান্ড অ্যাপিটাইট। রিজন শুড কন্ট্রোল দ্য আদার 2 পার্টস। সো এখানে তিনি সোলের 3টা পার্ট তিনি দেখিয়েছেন, একটা রিজন, একটা স্পিরিট, একটা অ্যাপিটাইট। তিনি বলেছেন যে রিজন কন্ট্রোল করা দরকার কাকে, ওই যে 2 পার্ট আছে, যে 2টা পার্ট আছে স্পিরিট এবং অ্যাপিটাইটস, সে এই 2টা পার্টকে রিজন কী করা দরকার, রিজন কন্ট্রোল করা দরকার। হাউএভার পোয়েট্রি এক্সাইটস ইমোশনস লাইক অ্যাঙ্গার, sorrow and passion which weaken rational control. As a result, poetry can morally corrupt individual and disturb সোশ্যাল হারমোনি। সো এখানে প্লেটো কি বলেছেন, এখানে প্লেটো বলেছেন যে প্লেটোর মতে যে পোয়েট্রিটা ডিল করে কিসের উপরে ভিত্তি করে, অ্যাঙ্গার, সরো, প্যাশনের উপরে ভিত্তি করে, এবং এটার মধ্যে কোনো পরিমাণে রেশনাল কন্ট্রোল নেই, বা এটার মধ্যে কোনো রিজন তিনি দেখান না। হ্যাঁ, ঠিক আছে, কবি যখন একটা কবিতা লেখে সে কিন্তু রিজনের ভিত্তিতে সেটা লেখে না, সে ইমোশনাল ভিত্তিতে লেখে, সে অ্যাঙ্গারের ভিত্তিতে লেখে, সে সরোর ভিত্তিতে লেখে, এরকমভাবে সে লেখে। তো তার জন্য তিনি বলেছেন, প্লেটো বলেছেন যে পোয়েট্রিটা এটা কি করতে পারে না, এটা মোরালিভাবে কোনো এডুকেশন দেয় না। ঠিক আছে, মোরাল এডুকেশন দেয় না, এটা কি করে, এটা মোরালি কারাপ্ট করে। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ডিস্টার্ব সোশ্যাল হারমোনি, এবং সেটা পোয়েট্রি কী করে, ডিস্টার্ব করে সোশ্যাল হারমোনিটাকে। ক্লিয়ার? তো তারপরে কি বলেছে, ফার্দারমোর প্লেটো অবজেক্টস টু দ্য ওয়ে পোয়েটস পোর্ট্রে গড অ্যান্ড হিরোজ ইন মেনি গ্রিক এপিক and tragedies. God are shown as jealous, immoral and deceitful. Plato believed such representation give wrong moral lesson to citizen. So এখানে প্লেটো বিশ্বাস করে যে কবিরা কি করে, কবিরা কিসের উপরে ভিত্তি করে লেখালেখি করে, গডস, হিরোজ এসবের উপরে ভিত্তি করে লেখে। যেমন তিনি বলেছেন ইন মেনি গ্রিক এপিক্স, অনেক গ্রিক তিনি বলেছেন যে
অনেক গ্রিক অ্যাপিক্স আছে এবং ট্র্যাজেডিজ আছে যেগুলির মধ্যে গডকে দেখানো হয় জেলাস, মোরাল, হ্যাঁ, ইমোরাল এবং ডিসিটফুল হিসেবে দেখানো হয়। ঠিক আছে, সো প্লেটো বিশ্বাস করে যে রিপ্রেজেন্টেশন গিভস রং মোরাল লেসন্স। এইগুলো কি করে, এই যে সো প্লেটো বিশ্বাস করে যে এই পোয়েট্রিগুলো কি করে, সেই পোয়েট্রিগুলোর মাধ্যমে যে অনেকরা যে সিটিজেনরা আছে, যে নাগরিকরা আছে, দেশের নাগরিকরা আছে, সে দেশের নাগরিকরা রং মোরাল লেসন শিখে। ঠিক আছে, স্পেশালি দ্য ইয়থ, সিন্স হি ভ্যালুজ মোরাল এডুকেশন হাইলি in his ideal state, he proposed banning poets from the ideal republic unless they can prove that their poetry promotes virtue and truth. সো এখানে প্লেটো বলেছেন যে পোয়েটদেরকে বা কবিদেরকে বা বলতে পারো যে কবিতাগুলোকে ব্যান করা দরকার আছে একটা আইডিয়াল স্টেটের মধ্যে, যতদিন তাদের মধ্যে বা তাদের লেখার মধ্যে প্রমাণিত হচ্ছে না যে কোনো রকমের ভার্চু বা ট্রুথ আছে কি না। ঠিক আছে, যদি থাকে তাহলেই কিন্তু সেই ব্যানটাকে সরিয়ে দেওয়া উচিত। ঠিক আছে, সো তিনি এই কথাটা বলেছেন। কেননা এই যে পোয়েট্রিগুলো আছে তার মতে, প্লেটোর মতে পোয়েট্রিগুলোর মধ্যে কোনো রকমের ভাবে মোরাল এডুকেশন দেওয়া হয় না। ঠিক আছে, রং ইনফরমেশন দেওয়া হয় বা সেগুলি কিসের ভিত্তিতে লেখা হয়, সেগুলো অ্যাঙ্গার, সরো, প্যাশনের ভিত্তিতে লেখা হয়, সেটার মধ্যে কোনো রেশনাল কন্ট্রোল নেই এবং যার কারণে সোশ্যাল হারমোনিটা ডিস্টারবেন্স হয় এবং ইন্ডিভিজুয়ালি কারাপ্ট হতে থাকে। ঠিক আছে, বা মোরালি কারাপ্ট হতে থাকে। সো এই জিনিসগুলো যতদিন না পর্যন্ত বন্ধ হচ্ছে, প্লেটোর মতে একটা আইডিয়াল স্টেটের মধ্যে সেই পয়েন্টগুলোকে বা সেই পয়েন্টের যে পোয়েট্রিগুলোকে সেগুলোকে ব্যান করা দরকার, তিনি বলেছেন। So in conclusion, Plato's theory of mimesis presents art as imitation that is far removed from reality and truth. সো প্লেটোর যে থিওরি অফ মিমেসিসটা এটা প্রেজেন্ট করে কি, যে আর্টটা হলো একটা ইমিটেশন যেটা নাকি অনেকবারই কি হয়, রিয়েলিটি বা ট্রুথ থেকে কিন্তু রিমুভ হয়। আর আমরা জানি যে 2বার বা 3বার রিমুভ হয়। ঠিক আছে, যেটা ভিত্তিতে আমরা জানতে পারলাম যে উনি এক্সাম্পল হিসেবে উনি ব্যবহার করেছিলেন কার্পেন্টারের কথা দিয়ে। ঠিক আছে, তো আমরা যার কারণে আমরা জানতে পারি যে তিনি এটা বোঝাতে গিয়ে তিনি একটা কার্পেন্টারের এক্সাম্পল দিয়েছেন। হি criticized poetry for being intellectually weak and morally harmful. সো তিনি ক্রিটিসাইজ করেছেন পোয়েট্রিটাকে অ্যাজ এ ইন্টেলেকচুয়ালি উইক অ্যান্ড মোরালি হার্ম হিসেবে। ঠিক আছে, though later critics like Aristotle disagree with him, Plato's theory laid the foundation of literary criticism and deeply influenced Western philosophy and aesthetics. সো এখানে কিন্তু এই যে প্লেটোর যে থিওরিটা আছে, মানে থিওরি অফ মিমেসিস, সেটার বিরুদ্ধে কিন্তু ডিফেন্সে গিয়ে কিন্তু তার যে শিষ্য আছে, তার যে স্টুডেন্ট আছে এরিস্টটল, সেই এরিস্টটল কিন্তু কী করেছেন, এরিস্টটল কিন্তু একটা পয়েটিক্স গ্রন্থ লিখেছেন। ঠিক আছে, মানে ওই যে প্লেটোর যে থিওরি অফ মিমেসিস আছে সেটা ডিফেন্সে গিয়ে তিনি এই সেই গ্রন্থটা লিখেছেন। ঠিক আছে, যা সেই গ্রন্থটার মধ্যে তিনি বলেছেন যে একটা আর্ট কীরকম হওয়া দরকার, একটা পোয়েট্রি কীরকম হওয়া দরকার, তার ফিচার্স, তার ফাংশন, সেই রুলসগুলো সেখানে কিন্তু তিনি লিপিবদ্ধ করেছেন এবং তিনি ডিসকাস করেছেন। আচ্ছা, সো একটা জিনিস মনে রাখবে, একটা ট্রিক আমি বলে দিচ্ছি, SPA বা বলতে পারো স্পা। ঠিক আছে, যেটার মধ্যে আমি যদি টাইমলাইন হিসেবে ধরি তাহলে আমরা S হিসেবে ধরবো সক্রেটিস, P হিসেবে ধরবো প্লেটো এবং A হিসেবে ধরবো আমরা এরিস্টটল। ঠিক আছে, আর সক্রেটিসের নাম যেহেতু S দিয়ে শুরু হয় তাহলে আমরা বুঝবো যে সক্রেটিস হলো একজন সোশ্যাল রিফর্মার। ঠিক আছে, প্লেটো যেহেতু P দিয়ে, তো P দিয়ে আমরা জানবো যে তিনি বিশ্বাস করেন কিসের উপরে, তিনি বিশ্বাস করেন ফিলোসফির উপরে, লজিকের উপরে। আর A দিয়ে যেহেতু এরিস্টটল, এরিস্টটল বিশ্বাস করে আর্টসকে। ঠিক আছে, আর্টকে, এরিস্টটল বিশ্বাস করে আর্টকে, এবং এরিস্টটল কাকে গুরুত্ব দেয়, আর্টকে গুরুত্ব দেয় বা বলতে পারো পোয়েট্রিকে গুরুত্ব দেয়। এটা একটু মাথায় রাখবে। সো আজকে এতটুকু পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।